আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভাইয়া, কি আমি খবর? আমি বিষয়টা দেখে খবর তো বুঝেনি, বিষয়টা দেখে মাথা পুরা ইয়া হয়ে গেছে। আরিফ কোন জব্বারের বিষয়ে বলো ভাই, বলো ভাই। কোন বিষয়টা তো বিষয়? আপনি বুঝতেছেন না। আরিফ জব্বার যে বিষয়টা ফেসবুকে লিখছে, ওই যে আমার আব্বা। হ্যাঁ হ্যাঁ, আপনার তো আমি যা বুঝতেছি, আচ্ছা যাক, আপনার কাছ থেকে শুনি আগে, তারপরে কথা বলি। এটা আসলে আরিফ জব্বারের সাথে আমার সকালে কথা হয়েছে ভাইয়া। বিষয়টা হলো যে আরিফ জব্বার হুট করে ওই কিছু মুখালেফ লোক থাকে না, হুম ওই মুখালেফ লোকের মাধ্যমে খবর টবর পাইয়া ও একটু শিওর হইয়া এটাতে দিছে, কিন্তু আসলে বিষয়টা পুরোপুরি জানে না। আমাদের মা বাপ নিয়ে একটু ঝামেলা আছে, হ্যাঁ। হুম, বিশেষ এটা করে থাকতেই পারে আমার পারিবারিক আমার আমার ঝামেলা বলতে, আমার মা আসলে আমার গর্ভধারিণী মা একজন আর আমার পালিত মা একজন, হ্যাঁ। হ্যাঁ। তো এটা তো আর ভিতরের কথা তো জাতি জানে না। না কিন্তু রিক্সা চালায় কি বাবা আমার কারণে, নাকি বাবা তার স্ত্রীর কারণে রিক্সা চালায়, এটাও কিন্তু জাতি জানে না। না না। তো অনেক কথা আমার কাছে রেকর্ড করা আছে। যাই হোক, একটা বিষয় যেহেতু ছড়ায় গেছে, অসংখ্য ধন্যবাদ রফিক তোমাকে ভাইয়া, যে তুমি আমার কাছে জানতে চাইছো। না না, জানতে চাইছি না, শুধু আপনি হুম। আমাকে ক্লিয়ার করে বলেন আরিফ জব্বার কেন। আলহামদুলিল্লাহ আমরা ফেসবুকে বা অনলাইনে এতটুকু অ্যাক্টিভ, বা এত পরিমাণ আমাদের ফলোয়ার আছে, বা এমন কিছু পার্সন আছে যারা আমরা যখন এটা নিয়ে বলা শুরু করব, তখন এই বিষয়টা এরা দামাচাপা খেয়ে যাবে। আমি তো এখন আপনার পক্ষ নিয়ে, বা আপনি যেভাবে বলবেন সেভাবে লিখবো, কিন্তু আমাকে তো জানতে হবে বিষয়টা কি। আপনি আমাকে একটু সুন্দর হ্যাঁ, করে বলেন। না বিষয়টা হলো কি, ওই আমার যে মা আছে না রফিক, আপনার পালিত মা নাকি নিজ মা, একটু বুঝাই বলেন। এটা আমি রফিক আমি নিজেই জানি না আমার আপন মানার পালিত মা। কারণ ঘটনা হলো কি, আমি অনেক ছোট থাকতেই, আরজাবাদের মুরব্বীরা জানে, আমি অনেক ছোট থাকতেই প্রায় 9 বছর বয়সে আমি চলে যাই বাড়ি থেকে। বাড়ি থেকে যে আমি পাবনায়, উত্তরবঙ্গে রাজশাহী নওগাঁয় প্রায় 11, 12, 13 বছরের মতন আমি একা একই জীবন যাপন করি, মানুষের বাড়িতে লজিং লেখাপড়া করি, এই আর কি। তারপরে যখন আমি সামান্য একটু বিস্তার লাভ করলাম, পরে তখন এরা আমার খবর টবর দেয় না, এরা আমাকে নিয়ে আসলো যে এই ছেলে আমাদের সন্তান, ঠিক আছে। হুম তো পরে নিয়ে আসার পরে এখন আমার তো ভাই মা বাপ নাকি, হুম আমি ওইভাবে তাদের খেদমত করা শুরু করলাম। কিন্তু পরে তারা আমার এমন অবস্থা, মাঝে মধ্যে ব্ল্যাকমেলও করছে, কথা বুঝছেন? এই মা বাপ। ব্ল্যাকমেলও করছে, মানে টাকা পয়সা দিলে টাকা পয়সা রাখে না, এটা সব আরজাবাদের মুরব্বীরা জানে। এখন বিষয়টা হলো যে, আমার প্রশ্ন হলো যে আমার বাবা হইয়া কেন রিক্সা চালাইবো, হুম বা কেন সে দুর্ভিক্ষ জীবন যাপন করবে? হুম আল্লাহ কি আমাকে একসময় গরিব রাখছে, এখন কি আল্লাহ আমাকে টাকা পয়সা দেয় নাই? অবশ্যই। এটা আমি আমার বাবাকে নিয়ে সেপারেট হই, আলাদা হই, বাবা আমার কাছে থাকবে। কিন্তু আমার ওই যে মাটা, হুম এই মাটা আমার বাবার বসে থাকা বিষয়টা পছন্দ করে না, আমার বাবাকে কাম করতে বাধ্য করে। কিন্তু আমার বাবা কোনো কাজ জানে না, শুধুমাত্র একটা কাজই জানে। অর্থাৎ এটা তো রফিক, আমি তো এটা অনেক আগেই বয়ানে বলছি যে আমার বাবা রিক্সা চালা আমাকে মাদ্রাসা পড়াইছে, এটা কিন্তু আমার একরার করা আছে কিন্তু। হ্যাঁ হ্যাঁ। তারপরে আমিও রিক্সা চালাইছি। তো এইটা নতুন করে একটা বিষয় নিয়ে এসে এইভাবে জাতির সামনে তুলে ধরা, না, এটা আপনি তো ভাই। আপনি জি, যেটা বয়ান করছেন আমি শুনছি নিজেও। আপনি জি। নিজে রিক্সা চালাইছেন, আপনার রিক্সার ছবি দিয়াও হুম। ইউটিউবওয়ালারা ফেসবুকেও দিচ্ছে। তারপরে আমার এটাও একাধিক রেকর্ড আছে যে আমার আব্বা কিন্তু আমাকে রিক্সা চালায় মানুষ করছে, এটা আমার কিন্তু বলা আছে আচ্ছা, কিন্তু। রিক্সা চালায় মানুষ করা আর আপনি বর্তমান পরিস্থিতিতে, আপনার বা হ্যাঁ, আমার বাবা বর্তমান হ্যাঁ, পরিস্থিতিতে, আপনার আমার বাবা এখনো রিক্সা চালায়, দুইটা কিন্তু এক হলো না। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু এখন রিক্সা চালায় কেন, এই কেনটা তো আগে বুঝতে হবে, তাই না? এই কেনটা কিন্তু আমাদেরকে লিখতে হবে। হ্যাঁ, আমাদেরকে এই আপনার যে পক্ষে এই সাপোর্ট করতে কেনটা, হলেও কেনটা আমাদের জানতে হবে এবং লিখতে হবে। এই হুম কেনটা হইলো, আমার ওই মা, উনি আমার বাবাকে বাধ্য করছে যে রিক্সা চালাইতে হবে তোমার, হুম রিক্সা না চালাইলে আমি তোমার ঘরে থাকবো না। আর এদিক দিয়ে আমি আমার আব্বাকে শর্ত দিচ্ছি যে আপনি রিক্সা চালালে কিন্তু আমি আপনাকে আর কোনো খরচ দেব না, আপনার খরচ যা লাগে আপনি আমাকে বলবেন,
শরীর বিধান অনুযায়ী আমি আপনার খরচ বহন করব, ঠিক আছে? হুম কিন্তু আমার আব্বা একটু সরল মানুষ ভাই, হুম আমার আব্বা খুবই সরল মানুষ। আমার আব্বা এই গিরিঙ্গিতে না বুঝা উনি হুট করে স্ত্রীর সিদ্ধান্ত মেনে নিয়ে উনি রিক্সা চালাতে বাধ্য হয়। কিন্তু পরবর্তীতে আমি বারবার নিষেধ করি, এখন আমি টাকা দিলে আমার ওই মা গ্রহণ করবে না, হুম কথা বুঝছেন? আমি টাকা দিলে আমার ওই বাবাকে প্রেশার দেয় যে আমি ওই ওর টাকা খাবো না, তোমার রিক্সা টাকাটা খাবো, কথাটা বুঝছো? হুম। এখন উনি মানে আমার আপনার হ্যাঁ, মা, আপনি টাকা দিলে আপনার বাবা গ্রহণ করবে না নাকি মা? মা মা ও তো এখন আমার মায়ের এরকম একাধিক অনেক আচরণ আছে, যেই আচরণে আমরা মানে একদিন হারায় ফেলাইছি উনি আমার গর্ভধারিণী মা কিনা। হ্যাঁ, হুম কারণ একজন গর্ভধারিণী মা হলে তো এই ধরনের করে না, হুম অনেক অত্যাচার অনেক কিছুই করছে। তো আমার বাবা আমার মার কথা মান্য রিক্সা চালায়, হুম কিন্তু এখন তো রিক্সা উনি চালায় না, হুম এখন তো ওনার রিক্সা চালাতে দেই না, হুম। ঠিক আছে? জি আমি তো আমার বাপ মার খরচ দিতেছি, জি আমি তো আমার বাপ মার খরচ দিতেছি। জি। এইটা নিয়ে হঠাৎ করে আরিফ জব্বার এটা লেখছে, পরে আবার মনে হয় আরেকটা লেখছে, মনে হয় দুপুরে পরে একটা দেয় নাই নাকি? আচ্ছা, দুপুর পরে দেয় না, কিন্তু কমেন্টে নিচে কমেন্ট বক্সে ওইটা লিখছে। আচ্ছা, আমি জানতে চাই আরিফ জব্বার আপনারে ফোন দিয়া নাকি এই বিষয়ে জানতে চাইছিল যে এই বিষয় সমাধান করেন, বা এই বিষয়ে আপনার বাবা এরকম রিক্সা চালাবে কেন, পরে আপনি নাকি তারে মূল্যায়ন করেন নাই, এটা সত্য? না না, এটা কি আরিফ আরিফ জব্বার লেখছে? বলছে আমার সাথে। কখন? এই যে আপনারে ফোন দেওয়ার পরে আমি তারে ফোন দিচ্ছি যে আপনি কেন এরকম লিখবেন, আমাদের ওয়াইজদের মানহানি, আলেমদের মানহানি, এটা তো শরীয়তপুর হিসাবে একা সম্মান যাচ্ছে না। আরিফ জব্বার এই কথা বলছে যে আমি মূল্যায়ন করি নাই? আপনি নাকি তার সাথে যোগাযোগ করছেন, আপনি বলছেন যে এটা কেন সমাধান করেন না, কিন্তু আপনি এটার মূল্যায়ন করেন নাই, পাত্তা দেন নাই। সে বলছে যে ফেসবুকে আসার আগে এটা কেউ পাত্তা দেয় না। না না, আমার সাথে কখনোই আরিফ জব্বার এই বিষয়ে কোনো কথা বলেনি, বরঞ্চ আমি ফোন দিয়ে বলছি আমরা যে কিন্তু, আপনি আমার সাথে কথা বলতেছেন মানে হলো আপনি যথেষ্ট প্রমাণ নিয়ে এবং সত্য কথাটা বলবেন দয়া করে। কারণ না হলো না না আরিফ না না জব্বার না না না, আমার সাথে শোনো। যে এই কথা বলছে, শুনেন হুম শাইখ আমি বলি, হুম আমার হুম। সাথে আরিফ জব্বার যে কথা বলছে সেটা আমার এখানে রেকর্ড আছে। আরিফ জব্বার ইচ্ছা করলেও সে না করতে পারবে না। এখন আচ্ছা যদি, ঠিক আছে, এখন আরিফ জব্বারকে আমি নিজেই ফোন দিয়েছিলাম সকালে যে ভাই আল্লাহ এটাও তাআলা বলছে, শুকর, এটাও বলছে, যে আপনি আল্লাহ তারা ফোন দিয়ে শুকর কি যে বলছেন, কাজী হুম ভাই, তাইমুম সাদি ভাই, তারপরে ওই রেজাউল করিম আবরার ভাই, তাদেরকে নিয়ে আপনি বসতে চাচ্ছেন, এটাও সে হুম বলছে। কিন্তু সে এটা যে বলছে আমাকে যে হুম। শরীয়তপুরি সাহেবকে আমি অনলাইনে আনার আগেই, ফেসবুকে পোস্ট করার আগেই ওনাকে বলছিলাম এটা সমাধান করতে, কিন্তু উনি আমাকে পাত্তা দেয় নাই, কেউ না না মূল্যায়ন না, করে না। এটা 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 মিথ্যা বলছে, এটা এটা যদি ভিত্তিহীন মিথ্যা বলছে। হয়ে থাকে তাহলে হ্যাঁ তার সম্পূর্ণ কাজটাই বেঠিক, এটা আমরা প্রমাণ করবো। হ্যাঁ, না এটা তুমি এটা একটু মিথ্যা, এটা আপনি তুমি যদি, একটু আমাকে কথাটা বলতে দাও না কেন ভাইয়া? জি 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 তুমি ওর পোস্টের মধ্যে ঢুকে দেখো, ও কিন্তু আমার এই পোস্ট দেওয়ার আগে হুম, ও কিন্তু হাফিজুর রহমান ভাইয়ের আর আমার বিষয়ের বক্তব্য কিন্তু ও কিন্তু কটূক্তি করছে, ওইটা দেখো, ওইটার উপর ভিত্তি করেই কিন্তু সে আমাকে জব্দ করার জন্য আমার ব্যক্তিগত পারিবারিক কিছু এখানে টেনে নিয়ে আসছে ভাইজান, মূল হলো ওইটা, এইটা না, আচ্ছা যদি ঠিক তাই আছে? হয় তাহলে হ্যাঁ আরিফ জব্বার তো আর এমন প্রমাণ বার করতে পারবে না যেটা আপনাকে ফোন দিয়া বলছিল আগেই, ফেসবুকে দেওয়ার আগে, যে হুম। আমি আপনার সাথে যোগাযোগ করছি। আরিফ না, জব্বার যে আমার কথাটা সাথে বলল, কোনো ধরনের কোনো যোগাযোগ, আমি আরিফ মুজাফফরকে চিনি না। তাহলে এই কথা তো প্রমাণ হবে না যে আপনার সাথে আগের কথা, এরকম রেকর্ড কোনো কিছু না পাবে না তো? না, অসম্ভব মাদানি, কি ইনশাআল্লাহ, বলো তুমি? তাইলে একদিন থাকেন, আরিফ জব্বার হ্যাঁ, যে কাজ আমি করছে তা বরঞ্চ ঠিক আরিফ করেন। জব্বারকে এইটা বলছি আজকে ফোন দিয়া হুম যে ভাইয়া আপনি যে পোস্টার দিলেন, হুম। আপনি তো আমাকে একটু জিজ্ঞেস করতে পারতেন আসলে বিষয়টা কি। তখন আরিফ জব্বার বলতেছে যে আমি তো সরকারি তো জেনেই তো হজরত আমি এটা পোস্ট দিচ্ছি। আমি কই এটা তো আপনি এক পক্ষের খবর শুনছেন, আর এক পক্ষ তো আমি, আমাকে তো নিয়ে আপনি লিখছেন, আপনি আমার সাথে একটু বসবেন না, আমার সাথে একটু জিজ্ঞেস করবেন না। পরে সাইমুন সাদি ভাইয়ের কাছে ফোন দেওয়ার পরে সাইমুন সাদি ভাই বলছে যে ওরে নিয়ে আমরা বসতেছি, ঘটনাটা যতটুকু সত্য ততটুকু না দিয়ে এইভাবে দেওয়াটা ঠিক হয় নাই। জি এখন তো মানুষ বাজে কমেন্ট করবে, যা হোক ভাই, আমার তকদিরে যা ছিল, আমার ওই নারায়ণগঞ্জে বক্তব্য দেওয়ার কারণেই
আজকে আমার জাতির কাছে এইভাবে কলঙ্কিত করা হইতেছে। জি না ভাই, আমি ভাই ভাই মাথা পেতে নিচ্ছি। প্লিজ জি প্লিজ ভাই, জি আমি একটা জি সান্ত্বনা দিই, আপনার সান্ত্বনা না, জি এটাই সত্য। আমাকে নিয়ে তো আপনার তো এটা হয়েছিল, আমাকে নিয়ে কি হয়েছিল এটা তো আপনি শুনছেন, আমি কান্নাকাটি করছি, আমার মা বুঝাইছে, মানুষ বিভ্রান্তি ছড়াবে, আপনি থাইমা বিশ্বকাপ যাবেন ভাইয়া। না, আপনি থাইমা হ্যাঁ, যাবেন না। আপনাকে আমি বলতে চাই, যা হোক জি। আপনি বক্তব্য দিচ্ছেন, যা দিচ্ছেন, এজন্য আপনাকে এভাবে একমাত্র জমিয়ত, খেলাফত, মজলিস এই সমস্ত হকের ব্যানারে থাকার কারণে আজকে আমার আকাবিরদের মাথা হাতে চলার কারণে আজকে আমার এই অবস্থা। আপনি শুনেন শরীয়তপুরি ভাই, আমি ভাই বলেই বলতেছি, জি, যে আপনি আমাদের বড় ভাইয়ের মতো, আপনি এই ব্যাপারে বিন্দু মাত্র হবেন না যে এই জন্য জি, আপনি ওই বক্তব্য দিচ্ছেন বলে আজকে আমাকে এই হেনস্থা, না, হেনস্থার কিচ্ছু না। জাতির সামনে যত মানুষ বেশি বিভ্রান্তি চড়ায়, যদি আপনি সত্য থাকেন, এটা বড় হুজুর আমাকে বলছিল যেদিন আমি আর ওয়াজ করবো না বলছিলাম, হ্যাঁ, তখন বড় হুজুর বলছিল, বাবা ধৈর্য না ধরো, যদি ঠিক আছে তুমি যদি মাদানি, আমি সত্য বলি থাকো। জি আমার পারিবারিক বিষয়টাতে আমি একটু দুর্বল আছি। সেটা কি, আমার বাপ মা একটু ভিন্ন ধরনের, সমস্ত সংসারে কারো না কারো সংসারে এরকম মা বাপ থাকে। অবশ্যই থাকতেই এটা পারে, আমার শায়েকও জানে, আমার দেওয়ানোর হজরতও জানে। বড় আমার বড় দেওয়ানোর, বেটিদের পিতামাতা অনেক সময় এরকম হয়ে যায়। এটা তো হ্যাঁ আপনার যদি দোষ না এখন, থাকে, তাহলে এই হ্যাঁ বিষয়টা কেন এইভাবে আসবে, সেটার ইনশাল্লাহ হ্যাঁ, অবশ্যই সমাধান আছে। আমি তো বারবার তাদেরকে আমার কাছে রাখতে চাইছি, আমার খরচ দিয়ে আমি তাদেরকে রাখতে চাইছি। এখন তারা যদি কোনো মানুষের প্রলোভনে পড়ে, এবং আমার কাছে রেকর্ড আছে, তুমি জানো না মাদানি, হুম একজন বাবা একজন মা এইভাবে কথা বলে না, এভাবে ব্ল্যাকমেল করে ঠেট দিয়ে কথা বলে না, ধমকি দিয়ে। বরঞ্চ তোমার মতন একজন সন্তানকে পাওয়ার কারণে তারা শুকরিয়া আদায় করা দরকার, অবশ্যই। যে আল্লাহ আমার একটা সন্তানকে স্টার বানাইছে। তারা এটা না, তারা ভিন্ন ধরনের হিংস্র মানবের মতন। তো যাই হোক, এটা ভাই তোমরা আলেম মানুষ, তোমরা ভালো করে তোমাদের আকল দিয়ে বোঝো। এটা আরিফ জব্বার যা বলছে, যে আমার সাথে যোগাযোগ করে ফেসবুকে দিচ্ছে, এটা মিথ্যা বলছে, অসত্য। আমার যদি সাথে কোনোদিন কোনো আরিফ যোগাযোগ জব্বার, করে নাই। আপনি আরিফ জব্বার যা লিখছে জি সব সত্য, আমি মাইনা নিলাম, গাজী ইয়াকুব মাইনা নিল, সাইমন সাদি মাইনা নিল, খালিদ সাইফুল্লাহ আইয়ুবী মাইনা নিল, মাওলানা মামুনুল হক সাহেব হুজুর মাইনা নিল, কিন্তু আরিফ জব্বার আপনার সাথে যোগাযোগ না করে, বিষয়টা জি আপনাকে না জানায় ফেসবুকে লিখছে, এটা সত্য হুম। কি না? হ্যাঁ এটা এটা তো, সত্য, এটা যদি সত্য, এটা আমার সাথে সত্য কোনো হয়, যোগাযোগ করে নাই। এটা সত্য হয়, তাহলে সে সম্পূর্ণ বিষয়টা যা লিখছে ঠিক হলেও এভাবে লেখাটা ঠিক হয় নাই, সেটা আমরা বলতে পারি। তো একটা শেষ আপনাকে কথা বলবো, যদি আপনি যেগুলো এতক্ষণ বলছেন এগুলো যদি সত্য হয়ে থাকে, ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি সত্য, আপনার বাবা হুম, মা এরকম এরকম করছে, আপনি চলে গিয়েছিলেন পাবনায় ছোটবেলায়, তখন জি সেখানে গিয়ে লেখাপড়া করছেন, হুম, এরপরে আসছেন তাদের কাছে, তারা নিয়ে আসছে, তারপরে হুম, আপনি তাদের আচরণে আরো কষ্ট পাইছেন, তাদেরকে জি কাছে রাখতে চাইছেন, কিন্তু আপনাকে হুম, আপনার মা একটু অসদাচরণ করছে, বা যে আচরণটা বলার মতো না, মায়ের পক্ষ থেকে পাওয়া যায় না এমন জি আচরণ পাইছেন, তো আপনার হুম, বাবা সরল, এই তো আপনার বক্তব্য। জি তাহলে এটা যদি আপনার বক্তব্য হয়, আরিফ জব্বার যে কথাগুলো বলছে এগুলো নিয়ে আপনার সাথে আগে বসা উচিত ছিল, কথা বলা উচিত ছিল, সেজন্য জি আমি আরিফ জব্বারের সাথে একটু রাগারাগিও করছি। যেমন সে আমারে জি কইতেছে যে আপনি রাগারাগি করেন কেন, ঠিক ভাই, আমরা শরীয়তপুরি সাহেবের সাথে আমি যোগাযোগ করেছিলাম, কিন্তু পাত্তাই দেয় নাই উনি, এখন এগুলো অনলাইনে আসলেই পাত্তা দেয়। এখন পাত্তা পাওয়ার জন্য যদি একজন আলেমকে, একজন দেশের সর্বোচ্চ পর্যায়ের একজন ওয়াইজ আলোচককে এরকম হেনস্থা করা হয়, তাহলে আমাদের আমাদের ব্যক্তিত্ব বা আমাদের নিজেদের অস্তিত্ব কিছুই থাকে না, মানে সম্মান ইজ্জত কিচ্ছু থাকে না। সে জায়গায় আমরা কষ্ট পাইছি বলেই, আমার কথা হলো বিচার হবে, একজন আলেমের বিচার নাকি আল্লাহ তাআলাও করবেন একটু লুকায় আড়ালে, মানুষের সামনে না। তাহলে হুম। এইভাবে ওনাকে এইভাবে টাই নাই না এই বিষয়টাতে। আচ্ছা যাক, আপনি এই কথাগুলো শুনে আমার ভালো লাগলো। আপনি বড় হুজুর আমাকে যে কথা বলছিল ফোন দিয়া, যে বাবা যদি তোমার কথা সঠিক থাকে ধৈর্য ধরো, লক্ষ লোক তোমার বিরুদ্ধে বললেও তারা যদি বেঠিক থাকে, তাহলে তুমি সত্য প্রমাণিত হবে। তাহলে আপনাকেও আমি সেই কথাটাই বলবো, ধৈর্য ধরেন, ইনশাল্লাহ কিছুই হয়নি। মাদানি, জি আমি আমার আব্বাকে, তুমি এটা বলতে পারো না, আমি আমার আব্বাকে আমার কাছে আনতেছি। জানি না তোমার কোথায় প্রোগ্রাম, কোথায় তোমার ব্যস্ততা। আমার আজকে কোনো তো প্রোগ্রামই নাই, আজকের হুম, প্রোগ্রাম ছিল মাধবদী, আজকের হুম। প্রোগ্রাম প্রশাসন বাতিল করে দিচ্ছে। এখন এজন্য তুমি কোথায় আছো? আমি নেত্রকোনাতে আছি, আমার মাহফিল হলোই আছে ওই, এখন মাহফিল নাই, আমার যে 14 জানুয়ারি একটা মাহফিল করতেছি, নবনগরী সাহেব হুজুর থাকবে, মামুন সাহেব, আইয়ুবী সাহেব সবাই থাকবে, আমার নেত্রকোনা জেলায় বিশাল বড় প্রোগ্রাম, সিবি সাহেব থাকবে, তারপরে জুনায়দ আল্লাহ সাহেব থাকবে, ওই প্রোগ্রাম নিয়ে একটু ব্যস্ত, মিটিং করতেছি আমি,
আমার এখানে কিন্তু 16 জানুয়ারিতে প্রোগ্রাম। আমার সাইনবোর্ডে মাহমুদপুর তালিম উৎসব, হ্যাঁ, বুঝছি বুঝছি। এটা কিন্তু সমস্ত পীর মাসায়েখ থাকবে, বড়রাও থাকবে। তো তুমিও দাওয়াত গ্রহণ করো, যে লেখা রাখো, আমি আচ্ছা এখানে ঘন্টাখানিক বক্তব্য দিও। আমি আমি একবার সকাল 9টা বাজে বয়ান করবে ইয়ামি মাহমুদ, তারপরে 10টা বাজে খোরশেদ আলম কাসেমি। অনেক খুশি হয়েছি আপনি যে আমার ফোনটা ব্যাক করছেন, আমি ফোনটা দিতে, আপনি যে বুঝছেন আমি যে এই বিষয়টা জানার জন্য ফোন দিছি, খুব খুশি হয়েছি, এরপরে ভালো দেখো, লাগছে। এরপরে দেখো, আর আরো আমার দেখো, কথা হলো আমার কাছ থেকে আপনার কাছ থেকে জানতে হবে, কিন্তু তারপর আপনি দেখো যদি না, দেখো আমার আখলাক সম্বন্ধ নিয়ে এখন ফেসবুকে তারা অনেক অনেক লিখতেছে, এই যাই করতেছে, লিখুক, সেই আমরাও লিখছি, আমি নিজেও লিখছি। এই বক্তা হুম, সাহেব যদি এটা করে থাকে, ঘটনা সত্য হয়, তাহলে হুম, আমরা নিজেরাও, আমিও লিখছি যে কঠিন বিচার হবে বা এমন মানে পদক্ষেপ নিব, এটা আমিও লিখছি কষ্ট পায়া। কিন্তু কারো কিছু থাকবে না যদি আপনার কথাগুলো সত্য হয়। হুম। আরো আল্লাহ তাআলা আপনার নাকাম আরো বাড়ায় দিবে ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে, দোয়া চাই না ভাই। আচ্ছা, দোয়া ছিল। আসসালামু আলাইকুম।